প্রিয় এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 2 করিয়ে দেব। তো অ্যাসাইনমেন্টটা হলো এরকম: বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যা করো। এক্ষেত্রে গতি, বেগ এবং বেগ এর সাথে ত্বরণের সম্পর্ক নিয়ে আজকের এই আলোচনা। তো আজকে আমি এটাকে দুইটি পর্বে বিভক্ত করেছি। এই পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 অর্থাৎ গতি এবং বেগ নিয়ে আজকে আলোচনা হবে। আর বেগের সাথে ত্বরণের সম্পর্ক এটা আমরা কালকে অথবা পরশুদিন দিয়ে দেবো। তো এই জন্য এখানে বলা আছে উদাহরণসহ 4টি গতির ব্যাখ্যাও করতে বলা হয়েছে। আর এখানে চিত্রসহ বেগের বিভিন্ন প্রকার বেগের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন ঘরের শিক্ষা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল বাটনটা অন রাখতে হবে। তাহলে এই ধরনের যত ভিডিও আছে সব ভিডিওগুলো যখনই আমি পাঠাবো সবগুলো নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। তো শিরোনামটা হলো বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যা করো। তাই উত্তর: বেগের উপর ত্বরণের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে আমাদের গতি, বেগ এবং ত্বরণ সম্পর্কে জানা দরকার। তাই প্রথমে আমরা গতি এর প্রকার সম্পর্কে জানি। তাই সময়ের পরিবর্তনের সাথে পারিপ্রেক্ষিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে, আর এই ঘটনাকে গতি বলে। তাই গতি 4 প্রকার, যথা সরলরৈখিক গতি, চলন গতি, এরপরে ঘূর্ণায়ন গতি এবং পর্যায়বৃত্ত গতি। তাই সরলরৈখিক গতি হলো সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন সরল পথে ঘটে তখন সেটাকে সরলরৈখিক গতি বলে। যেমন একটি বলকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই তাহলে এটা সোজা নিচের দিকে পড়তে থাকবে, তাহলে এই বলের যে গতি এটা একটা সরলরৈখিক গতি। এরপর আসা যাক চলন গতি। চলন গতি যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন এমনভাবে হয় যেন বস্তুটির সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাকে চলন গতি বলে। যেমন একটি রেলগাড়ি যখন সোজা পথে চলতে থাকে তখন তার সকল বগিগুলো কিন্তু এক লাইন বরাবর চলতে থাকে। সুতরাং এই ধরনের গতি, যেমন রেলগাড়ির গতি, প্লেনের গতি, এগুলো হলো চলন গতি। এরপর আসে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি হলো কি, কোনো কিছু সৈরস্যুকের হবে যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণায়ন গতি বলে। যেমন ঘড়ি, যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটাগুলো একটা বিন্দুকে কেন্দ্র করিয়ে সবগুলো কিন্তু ঘোরে, এটা হচ্ছে ঘূর্ণায়ন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা গতি। এরপরে সর্বশেষে আসো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলে। এখানে আরেকটু কথা তোমরা লিখবা, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে অথবা অর্ধেক পথ একদিকে বাকি অর্ধেক পথ অন্যদিকে চলতে থাকে তখন সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন সরল দোলক বা দোলনের গতি। বেগ এর প্রকার। তার প্রথমে আসি বেগ, যে বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই হচ্ছে বেগ। তাই একটি বস্তু নির্দিষ্ট দিকে টি সময় যদি এর সরণ ঘটে তাহলে বেগ ভি হলে ভি ইকুয়ালস টু কি হবে, ভি ইকুয়ালস টু এস বাই টি।
এখানে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার আসি বেগের প্রকার। তা আমরা একটা চিত্র লক্ষ্য করি, দেখব এখানে এটা যদি সময় হয় এবং এটা যদি বেগ হয়, তাহলে একটা বেগ এই সোজা পথে চলে গেছে এবং আর একটা কিছুদিন সোজা গিয়ে আবার এইভাবে চলে গেছে। তাহলে এই সরল পথে যেটা গেল এটা হলো সুষমবেগ, এবং এই যে আঁকা বাঁকা পথে যেটা গেল এটা হলো অসমবেগ। তাহলে আমরা বুঝতে পারলাম বেগ কয় প্রকার। বেগ হলো দুই প্রকার, সুষমবেগ, অসমবেগ। তাহলে সুষমবেগটা হলো কি, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বেগকে সুষমবেগ বলে। আমরা একটু ব্যাখ্যাটা করি, যে আমরা দুইটি লম্বভাবে অঙ্কিত দুটি সরলরেখা নিলাম, এটার নাম দিলাম ও এক্স এবং এটার নাম দিলাম ও ওয়াই। এটাকে যদি সময় ধরি এবং এটাকে যদি আমরা সরণ ধরি, তাহলে বেগটা হবে কোথায়, এই বরাবর, এটা হবে বেগ। এখন এইটার উপর কোন একটা বিন্দু নিলাম পি, তাহলে পি হতে যদি আমি একটি সরলরেখা আঁকি, লম্ব আঁকি ও এক্স এর উপর পি এম, এই লম্ব আঁকা হলো। তাহলে এই পি এম হলো সরণ এবং ও এম হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরলরেখার উপর যে কথাগুলো আমি বলেছি সেগুলো এখানে লিখে দিছি। তাহলে এই বেগ সমান সমান কি হবে, সুষম বেগ সমান সমান হবে কি, পিএম বাই ও এম। এবার আমরা চলে যাই অসমবেগ। অসমবেগ যে গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন ঘটলে তাহলে সেই বেগকে অসমবেগ বলা হয়। আগের মতোই আমরা পরস্পর লম্বছেদী দুইটি রশ্মি নিলাম, ও এক্স হলো সময় এবং ও ওয়াই হলো সরণ। তাহলে এইবার অসমবেগের ক্ষেত্রে চিত্রটা হবে এই রকম, বক্রপথে এসে। এখন এটার যদি আমি অসমবেগ নির্ণয় করতে হয়, তাহলে এটার উপর একটা বিন্দু আমার নিতে হবে পি। এই পি বিন্দুর আমি বেগ নির্ণয় করব। তাহলে এখানে বেগ নির্ণয় করার তো যায় না, তখন এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি। এই ত্রিভুজটা এই বক্ররেখা সঙ্গে, এই পি বিন্দুর খুব নিকটে বক্ররেখার সঙ্গে মিলে আছে। তাহলে এ বি এবং এই বিসি, এই দুইটা থেকে হিসাব করে আমরা অসমবেগটা নির্ণয় করতে পারি। সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে না, সুতরাং এক্স অক্ষ দিয়ে সময়, ওয়াই অক্ষ দিয়ে সরণ ধরে সরণ এবং সময় লেখ আঁকলে তা একটি বক্ররেখা পাওয়া গেল। তাহলে ধরি কোনো একটি বিশেষ মুহূর্তের বেগ নির্ণয় করব, সেটা হলো কি, পি বিন্দুর বেগ নির্ণয় করব। তাহলে পি বিন্দুতে বেগ নির্ণয় করতে চিত্রে প্রদর্শিত একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি, যার অতিভুজ হলো এসি, কার্যত পি বিন্দুর নিকটে বক্ররেখার সাথে মিলে গেছে। সুতরাং পি বিন্দুতে বেগ সমান হবে কি, এবি, মানে এবি দ্বারা অতি নির্দিষ্ট দূরত্ব, এই হইতে এইটুকু যে দূরত্ব সেটা, আর বিসি, বিসি দ্বারা নির্দেশিত সময়ের ব্যবধান, অর্থাৎ এই হইতে এইটুকু, অর্থাৎ এই হিনতে এইটুক, এইখান থেকে এইটুকু। তাহলে এইটুকুর যদি আমরা এই করি তাহলে হয়ে যাবে, অর্থাৎ ভি কষ্ট হবে কি, এবি বাই বিসি। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটা আমরা এ পর্যন্তই করে নিলাম। আগামী পর্বে আমি বাকি যেটুকু আছে সেটুকু দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা তোমাদের মতো করে লিখে নেবে, অর্থাৎ এখানে আমি ও এক্স ও ওয়াই ধরছি, তোমরা এখানে ওপি
ও কিউ ধরবা, এন এ বি সি ধরছি, এন এ এম এন ও এরকম চিহ্নগুলো ঘুরিয়ে দিয়ে তারপরে তোমরা এটাকে করে নিবা এবং যতটুকু সম্ভব পড়ে বুঝে তারপরে লিখবা। তাহলে আজকের পাঠ এ পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকো, সকলকে ধন্যবাদ।